নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসন থেকে নির্বাচিত বিধায়কের পদ থেকে বাতিল করার সুপারিশ করা হবে না সরাসরি বিধানসভা থেকে? এই মাননীয় স্পিকার স্যারকে বলছি, বিমান বন্দ্যোপাধ্যায়কে বলছি, বিধানসভায় দাঁড়িয়ে যদি কোনো একজন বিধায়ক ফলস স্টেটমেন্ট দেন, মিসকোট করেন হাইকোর্টের অর্ডারকে, তার কি কোনো শাস্তির বিধান আপনার আইনে লেখা নেই? মহামান্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্যার, আপনাকে প্রশ্নটা করছি। আমি তথ্য দিয়ে কথা বলছি, আমি কোনো এমনি কথা বলছি না। আমি যে ডকুমেন্টগুলো নিয়ে আজকে হাজির হয়েছি, মাননীয় স্পিকার স্যার, আপনি একটু দয়া করে শুনবেন, অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মিস স্টেটমেন্ট দিচ্ছেন, রং স্টেটমেন্ট দিচ্ছেন, কি নিয়ে? ওবিসির কারণে, ওবিসিতে যে চাকরিগুলো দেওয়া যাচ্ছে না, ওবিসির কারণে ওবিসিতে বিরোধীরা স্টে অর্ডার করে রেখে দিয়েছে। একটু শোনাই আপনাদের, আমি ব্যাখ্যা করব, আপনারাও শুনুন যারা বাংলা বার্তার দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। বিধানসভার ভেতরে, সম্ভবত বিধানসভার ভেতরেই, সেখান থেকে আমি রেকর্ডিংসটা নিয়েছি, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওবিসিতে বিরোধীরা স্টে অর্ডার করে দিয়েছে সেই জন্য, বা আমরা স্টে নিয়েছি, এ জাতীয় কিছু একটা বক্তব্য রেখেছেন, উইচ ইজ টোটালি আ ফলস স্টেটমেন্ট। শুনুন। সাঁওতালি টিচার, প্যারা টিচার দেওয়া হয়েছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। শুনলেন, বিরোধী কিছু আইনজীবীরা যারা আমাদের পছন্দ করেন না, হাইকোর্ট থেকে নিয়ে গিয়ে স্টে করে দিয়েছেন। হাইকোর্ট থেকে স্টে করেন, উইচ ইজ আ ফ্যাক্ট। আমি আপনাদের বলি পরিষ্কার, আপনারা অনেকেই জানেন যে ওবিসিতে প্রপার প্রসেস ফলোড হয়নি বলে 2010 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যেসব কমিউনিটি তৈরি করেছেন, যেভাবে ওবিসি 76টা কমিউনিটিকে ঢুকিয়েছেন এবং বিশেষ করে একটি নির্দিষ্ট কমিউনিটি থেকে ঢুকিয়েছেন, সেই প্রসেসটা ফলোড হয়নি। যেভাবে ওবিসির তালিকা তৈরি করা উচিত, যেভাবে সেগ্রিগেশন করা উচিত, যেভাবে তালিকাতে নাম ঢোকানো উচিত, যেভাবে তালিকা প্রস্তুত করা উচিত, সার্ভে করা উচিত, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে দিয়ে সার্ভে করানো উচিত, সেগুলো করা হয়নি। প্রমাণিত হয়েছে কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর। জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্তা পরিষ্কারভাবে রায় দিয়েছিলেন যে ওবিসিতে যে তালিকা তৈরি হয়েছে 2010 সাল পর্যন্ত যারা যারা ওবিসি আছেন, সেটা ভ্যালিড। 2010 সালের পর যে কমিউনিটিগুলো এ রাজ্যের সরকার তৈরি করেছেন 2011-এ এসে, সেই প্রসেস ফলোড হয়নি বলে বাতিল। এবং যারা এর ভিত্তিতে চাকরিটা পেয়ে গেছেন তাদের আর কিছু বিব্রত করা হবে না, এক। দ্বিতীয়ত, যাদের অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, অর্থাৎ যারা পরীক্ষায় বসে গেছে বা আবেদন করে ফেলেছে, তাদের ওই ওবিসি সার্টিফিকেট দিয়েছে, সেটাও ডিস্টার্ব হবে না। কিন্তু কেউ নতুন করে আর এই ওবিসি সার্টিফিকেটকে দিয়ে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তার কারণ এই ওবিসি সার্টিফিকেটটা বাতিল। শোনা যায় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। মানে আমি বলছি, নবান্নের জালিয়াতির লেভেলটা আপনি একটু ভেবে দেখুন, যে 2010 সালের পর 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন এবং দ্রুত কোনো প্রপার সার্ভে না করে সরাসরি ওবিসি একটি নির্দিষ্ট কমিউনিটিতে হুড়ুড় করে লোককে ঢুকিয়ে দেওয়া এবং তারপর তার ভিত্তিতে দ্রুত চাকরির ব্যবস্থা করা, সেটি করেছিলেন। এবং শেষ পর্যন্ত দীর্ঘ মামলার পর সেই মামলায় সেটা বাতিল হয়ে যায়। এরপর কি করে, কলকাতা হাইকোর্টের এই বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য সরকার সম্ভবত 22শে মে 2024 সরাসরি সুপ্রিম কোর্টে যায় এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে প্রেয়ার করে, স্পেশাল লিভ অ্যাপ্লিকেশন করে, এসএলপি লিভ পিটিশন করে, যেখানে দাঁড়িয়ে এই কলকাতা হাইকোর্টের রায়টাকে স্টে করাতে চায়। স্টের জন্য তারা আবেদন করে। আমি হাতে ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আমি একদম সুপ্রিম কোর্টে রেকর্ড অফ প্রসিডিংস বার করেছি, প্রত্যেকটা ডেটের বার করেছি। আমি ডেট ধরে ধরে আপনাদের বলবো। মাননীয় স্পিকার স্যার, যদি পারেন একটু এই প্রতিবেদন দেখবেন, শুনবেন, যদি চান আমি রেকর্ডগুলো আপনার কাছে পাঠিয়ে দেবো। আমি কেন বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান হাতে শপথ নিয়ে, বিধায়ক হিসেবে তিনি শপথ নিয়েছিলেন, সংবিধানে এর শপথ নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, মূল প্রশাসনিক কর্তা হিসেবে শপথ নিয়েছেন। তিনি মিসকোট করছেন, মিসলেড করছেন বিধানসভাকে এবং বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। আই রিপিট, মিথ্যা কথা বলছেন। আমি একটা তথ্য দিই, মাননীয় স্পিকার স্যার বিমান বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, উইথ ডিউ রিগার্ডস অ্যান্ড রেসপেক্ট টু ইয়োর চেয়ার, আমি আপনাদের বলি, 22/5/2024 যে আবেদনটা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই কোর্ট নাম্বার 1-এ রেকর্ড অফ প্রসিডিংস আমার কাছে আছে। আমি সেইটা আপনাদের কাছে দেখাচ্ছি। আমি কয়েকটা লাইন পড়ে শোনাবো। সেখানে প্রথমত 5/8/2024 দিস ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর হিয়ারিং। পরবর্তী ডেট 22/5-এর পর 5ই অগস্ট সেটা দেওয়া হয়েছিল। আমি এখানে একটু পার্টিকুলার দু একটা লাইন মাননীয় স্পিকার স্যার আপনাকে পড়ে শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী কীভাবে মিথ্যা কথা বলেছেন এতেই প্রমাণ হয়ে যাবে। হিয়ারিং অফ দ্য কাউন্সিল অফ দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং বলে অর্ডার লিখছেন। সেকেন্ড না, এটা বোধ হয় 4th পেজে।
সেখানে দাঁড়িয়ে লেখা রয়েছে 3 নম্বর পয়েন্ট, একটু ভালো করে শুনবেন স্পিকার স্যার, আমি আপনাকে বলছি, যেখানে বলছেন ইস্যু নোটিস অন দ্য স্পেশাল লিভ পিটিশনস অ্যান্ড অন দ্য অ্যাপ্লিকেশন ফর স্টে রিটার্নেবল ইন 2 weeks, ইস্যু নোটিস অন দ্য এসএলপি অ্যান্ড অন দ্য অ্যাপ্লিকেশন ফর স্টে অর্থাৎ এই হাইকোর্টের রায়টাকে স্টে করানোর জন্য রাজ্য সরকার ওখানে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেটাই লেখা রয়েছে অন দ্য অ্যাপ্লিকেশন ফর স্টে। দেখুন আমি 3 নম্বর পয়েন্টটা আপনাদের আমি ক্যামেরাম্যানকে বলবো এটা দেখাতে। 3 নম্বর পয়েন্টে সেখানে লেখা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল লিভ অ্যাপ্লিকেশন করেছিল স্টে করানোর জন্য। পরবর্তীকালে ডেভেলপমেন্ট আবার অন্যরকম হয়। 5/8 ডেট পড়েছিল, শেষ পর্যন্ত জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত গতকাল তার শুনানি ছিল এবং সেই শুনানির কোর্টের রেকর্ড প্রসিডিংস আমার কাছে আছে। আমি প্রত্যেকটা ডেট ওয়াইজ প্রত্যেকটা পেজ ধরে ধরে আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি। আমি আজকে আপনাদের কাছে বলছি রাজ্য সরকার কি করেছিল যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্তা মার্চ 2024 ওবিসি তালিকাটা বাতিল করে দিলেন, ঠিক তার পর সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্টে চাইতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। ইতিমধ্যে রাজ্য সরকার পুরো ব্যাপারটাতে রাজি হয়ে গিয়েছিল, কনসেন্ট দিয়ে দিয়েছিল যে মূল কেস হিয়ারিং হোক, অর্থাৎ স্টে হয়নি, মূল কেসের ঢুকে পড়ুক সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে মূল কেসে ঢুকে গিয়েছিল। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মামলার অন্যতম আইনজীবী, আমি তাঁর বক্তব্য আপনাদের কাছে শোনাবো কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন, যে বক্তব্যটা আপনাদের শুনিয়েছি। এবার সেই মূল শুনানি হওয়ার কথা, গতকাল শুনানি হওয়ার কথা ছিল 18 ফেব্রুয়ারি গতকাল শুনানি হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত সেই শুনানিটা হয়নি, সেটা আবার 18 মার্চ ডেট পড়েছে, অর্থাৎ সামনে মাসে মার্চ মাসে। কিন্তু মূল প্রশ্ন যেটা স্টে অর্ডার যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কোথায়? কলকাতা হাইকোর্ট তো বাতিল হয়েছে, কলকাতা হাইকোর্ট তো বলে দিয়েছে ওবিসির এই তালিকাতে ভুল আছে, প্রসেস ফলোড হয়নি, প্র্যাকটিক্যালি অবৈধভাবে আইনি, সেই জন্য এটাকে আমরা বাতিল করলাম এবং এখন থেকে ওই 2010 সালের পর যে কমিউনিটি করে যাদের কাছে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আর ভ্যালিড নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারতেন যে আমাদের মনোমত হয়নি, তাই আমরা আদালতে গিয়ে স্টে অর্ডার চেয়েছি সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার না করে মূল হিয়ারিংয়ে ঢুকেছেন এবং মূল হিয়ারিংয়ে ঢুকেও এখনও পর্যন্ত কোনো স্টে অর্ডার পাইনি, ফলত হাইকোর্টের রায়টাই ভ্যালিড। কিন্তু আমরা সেটার বিরোধিতা করছি বলে আমরা এখন সমস্ত চাকরি প্রসেসটাকে বন্ধ রাখছি, এটা বলতে পারতেন সিম্পলি। না করে বললেন যে বিরোধীরা যারা আমাকে ভালোবাসেন, মানে আমাদের পছন্দ করেন না, তারা গিয়ে হাইকোর্ট থেকে স্টে অর্ডার চেয়েছেন বা রাজ্য সরকার স্টে পেয়েছেন। কি ওর বক্তব্য তো বোঝা যায় না, বুঝেন, নিজের মধ্যে করে বলেন। এবং কি বলেছেন আমি আরেকবার আপনাদের পুরো ব্যাপারটা শোনাই, তাহলে বুঝবেন যে হাইকোর্ট বিধানসভায় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান কীভাবে সংবিধানের শপথ নিয়ে বিধানসভায় গেছেন, ভবানীপুর থেকে নির্বাচিত হয়েছেন, পরবর্তীকালে বিধানসভায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজভবনে গিয়ে। সেই ভদ্রমহিলা কীভাবে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে মিসকোট করছেন, সব থেকে পবিত্রতম জায়গায় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। আমি সেই জন্য বলছি মাননীয় স্পিকার স্যার কনসিডার করুন যে তার বিধায়ক পদটা যাওয়া উচিত কিনা। আমি জানি না আপনাদের আইন কানুন নিয়ম জানি না, কিন্তু আমি বলছি যে কোনো প্রশাসনিক প্রধান যদি মিথ্যে স্টেটমেন্ট দেন প্রথমত তাকে সেন্সার করা উচিত, তাকে শোকজ করা উচিত, কি কিছু করবেন কিনা আমি জানি না। আমি আপনাদের কাছে তথ্য প্রমাণ ডকুমেন্টগুলো পেশ করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় কি বলেছেন শুনুন। সাঁওতালি টিচার, প্যারা টিচার দেওয়া হয়েছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। বোঝা গেল, হাইকোর্ট থেকে স্টে করেছে, হাইকোর্ট তো বাতিল করেছে, স্টে কিসের? তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। এক, দ্বিতীয়ত ওবিসি কেন পাবে, আর ওবিসি এন্টার কমিউনিটিকে খেপাচ্ছেন কেন? এখানে আবার ভোটের রাজনীতি করছে। 2010 সাল পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট আছেন সেটা কিন্তু ভ্যালিড রেখেছেন। এখন যদি কোনো জায়গায় চাকরি দিতে হয় 2010 সাল পর্যন্ত যাদের হাতে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো ভ্যালিড হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে এই ওবিসির জন্য চাকরিগুলোকে আটকে রেখেছেন। আমি খোঁজ নিচ্ছিলাম যারা চাকরির পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করেন বিভিন্ন কোচিং সেন্টার, তারাও পাজলড হয়ে গেছেন, কারণ এই ধরনের ওবিসির ব্যাপারটা রাজ্য সরকার ওবিসির ব্যাপারটাকে স্টে হয়ে গেছে, স্টে নয় বাতিল হয়ে গেছে, মনে রাখবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে ওবিসিতে রিক্রুটমেন্টে কোনো অসুবিধা নেই। কেন বলছি জানেন তো, যে 17% ধরুন এডুকেশন সেক্টরে চাকরিতে আমি যতদূর জানি ওবিসি সেক্টরে 17% ওবিসির জন্য রিজার্ভেশন আছে। তো সেই 17%-এর মধ্যে 2010 সাল পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা তো ভ্যালিড, সেটাকে এড়িয়ে যাচ্ছেন। বলছি সব ওবিসি, মানে ভাবখানা এমন রাজ্যের মুখ্যমন্ত্রী ওবিসি কেন পাবে সার্টিফিকেট সেটা নিয়ে নাকি বিরোধীরা করছেন, অর্থাৎ গুলিয়ে দাও, সমস্ত ওবিসিকে জড়িয়ে দাও। না, একদমই নয়। যাদের 2010 সাল পর্যন্ত ওবিসি সার্টিফিকেট যারা হোল্ড করে আছেন সেটা ভ্যালিড।
2010 সালের পর প্রসেসটা ফলোড হয়নি, খুব দ্রুত 76টা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে 76টা গ্রুপকে তারা দ্রুত ওবিসির মধ্যে তালিকাভুক্ত করেছিলেন। এবং সেটা তো কাহিনী আছে, আমি সেটা নিয়ে অন্যদিন প্রতিবেদন পেশ করবো। কিন্তু সেই ওবিসি ক্যাটেগরির মধ্যে শেষ পর্যন্ত ঠিক আছে, যদি না হয় তো 2010 সালের মধ্যে 17% আপনি স্কোপ দিয়ে দিন। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি সেটাও পছন্দ নয়, আমার ইচ্ছা মতো আমি যাদের মনে করেছি ওবিসি তাদেরই চাকরি দিতে হবে, যদি এটা ভাবে তাহলে 17%কে রিজার্ভ রেখে যে ওইখানে আমরা রিক্রুটমেন্ট করছি না, 83%-এ আপনি রিক্রুটমেন্টগুলো করে দিন, জেনারেল ক্যাটাগরি রিক্রুটমেন্টগুলো করে দিন। ওই 83% রিক্রুটমেন্টগুলো বন্ধ কেন? আসলে ওটাকে অজুহাত করে দেখান, বিরোধীরা আটকাচ্ছে তাই তোমাদের চাকরি হচ্ছে না। মিথ্যা কথা। আমি শুনছিলাম সুদীপ্ত রায়, যিনি ওই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথায় বসে আছেন, তিনি বলছেন যে গ্রুপ ডি হসপিটালগুলোতে আমি রিপোর্টে পড়ছিলাম যে প্রতি 5 জনে একজন কর্মচারী আছে, 4 জন নেই গ্রুপ ডিতে। কেন রিক্রুটমেন্ট করা যাচ্ছে না? ওবিসি দেখাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় ওবিসি দেখাচ্ছে। ওবিসি মামলা বিরোধীরা আটকেছে, বিরোধীরা আটকে রাখেনি। বিরোধীরা নয়, যারা আইনজীবীরা সওয়াল করেছেন তারা সওয়াল করেছেন যে রাজ্য সরকার প্রসেস মেনটেন করেনি, নিজেদের ইচ্ছে মতো ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, এটাই তো বলেছেন। সেটা তাদের পছন্দ হয়নি। এবার স্বাভাবিকভাবে আইন তার বিচার করবে। আইন বিচার করেছে যে না, এদের এই পুরো ব্যাপারটা ইনভ্যালিড, 2010 সালের পর যেটা হয়েছে তখন সেই তালিকাটা পুরো বাতিল করে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে আপনি নতুন করে ওবিসি তালিকা করে দিন। এক, দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি আপনার করতে সময় লাগে তাহলে ফাইন এনাফ, আপনি 2010 সাল পর্যন্ত ওই যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের চাকরি দিন। সেটাও যদি পছন্দ নয়, 17% হোল্ড করে রাখুন, সুপ্রিম কোর্টে মামলাটা মিটুক, তারপর ওই 17%-এর চাকরির ব্যাপারটা আপনার ফাইনাল করবেন, 83%কে আপনি ছেড়ে দিন। আসলে ওটাকে অজুহাত করে দেখান। আপনার মনে আছে 2021 জুলাই কোনো একটা বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে আমি তো চাকরি দিতে চাই, কিন্তু কী করবো, হাইকোর্ট সব আটকে রেখেছে। তারপর মহানব বিচারপতিরা কলকাতা হাইকোর্টে কেউ একজন বলেছিলেন না, আমার মনে আছে পরিষ্কার বলছেন, হাইকোর্টকে দেখিয়ে মিথ্যে কথা বলবেন না, সতর্ক করে দিচ্ছি, এরপরে কিন্তু ব্যবস্থা নেব। অর্থাৎ কোনো না কোনোভাবে চাকরিগুলোকে আটকাও, আর এই চাকরি আটকে টাকা বাঁচাও, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার মুখটা বন্ধ করো, এগুলো সব অ্যাকসেপ্টেড। 10 লাখ চাকরির কি হলো? আমার হাতে 10 লাখ চাকরি আছে, ওই ওবিসি দেখাচ্ছে, ওবিসির গাজরটা দেখাচ্ছে, আবার 18 মার্চ শুনানি। কী হবে আমরা কেউ জানি না, কিন্তু প্রশ্নটা হলো এই মিথ্যাচারণ কেন? প্রশ্ন হলো, আমি মাননীয় স্পিকার স্যারের কাছে আবারও বলছি, আপনি এই স্টেটমেন্টগুলো আপনি চাইলে আমি সুপ্রিম কোর্টের অর্ডারের কপি টপি যা আমার হাতে আছে আমি সব আপনার বিধানসভায় পাঠিয়ে দেবো। আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, জানতে চান কেন মিথ্যে কথা বলছেন, কেন মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন। আর যদি প্রমাণ হয় যে মিথ্যে স্টেটমেন্ট দেননি, কিছু বলবেন না, কিন্তু যদি মিথ্যে স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে শোকজ করবেন, তাকে বলবেন যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি মিথ্যা কথা বিধানসভায় দাঁড়িয়ে 294 জন বিধায়ককে আপনি অ্যাড্রেস করছেন, এটা একটা পবিত্র স্থান, সেখানে দাঁড়িয়ে আপনি মিথ্যা বলতে পারেন না। এবং তারপরে যে স্টেপটা নেওয়া যেতেই পারে সেটা হচ্ছে যে তার বিধায়ক পদ বাতিলের জন্য আপনি সুপারিশ করুন। আপনার মান মর্যাদা সম্মান বাড়বে, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার মর্যাদা রাখেনি, আপনার মর্যাদা সম্মান বাড়বে। আমি আপনাকে কোনো উপদেশ দিচ্ছি না, অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন আপনার কাছে স্যার আমি অনুরোধ করছি যে অন্তত আপনি ব্যবস্থাটা নিন। আমি তো আপনাদের প্রমাণ দেবো, আমি তথ্য দেবো, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম, আমি সুপ্রিম কোর্টের যা এবং কলকাতা হাইকোর্টে যে রায় বেরিয়েছে আমি সেটা যে বাতিলের রায় সেটাও আপনাকে আমি দিয়ে দেবো। সুপ্রিম কোর্টে 22 মে 2024, 5, 8, 20, 20, 8, 7ই জানুয়ারি, পরবর্তীকালে 18ই মার্চ সমস্ত প্রসিডিংসের রিপোর্ট আমার কাছে যা আছে আমি সমস্ত দলিল করে ফাইল করে স্যার আপনার কাছে পৌঁছে দেবো। শুধু একটাই অনুরোধ, আপনাকে ব্যবস্থা নিতে হবে। যদি মনে হয় যে আমি সত্য বলছি, আর যদি মনে হয় সত্য না বলছি ছেড়ে দেবেন, কিছু ইগনোর করবেন। কিভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন পুরো ব্যাপারটা ওবিসি নিয়ে। আমি আজকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, অনেক রাতে তাকে ধরেছিলাম এই সংক্রান্ত বিষয়। বাংলার মানুষ যারা জানেন না, জেনে রাখুন কীভাবে সত্যতা, কীভাবে প্রতারণা হচ্ছে। স্টে অর্ডারের গল্প হচ্ছে, কোনো স্টে অর্ডার নেই, হাইকোর্টে স্টে অর্ডার নেই, সুপ্রিম কোর্টে কোনো স্টে অর্ডার নেই, শুনানি চলছে মূল হিয়ারিং। রাজ্য সরকার পছন্দ হয়নি, যেতেই পারে, তাদের অধিকার আছে। কেন মিথ্যা কথা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে? আপনি লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে আপনি প্রতারিত করছেন, এ তো প্রতারণা। বিধানসভাকে যেমন প্রতারণা করে, লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকেও আপনি প্রতারিত করছেন। ওবিসির জুজু দেখিয়ে রিক্রুটমেন্ট করছে। বলুন চাকরি দেবো না, খেলামেলা উৎসবে খরচা করবো, শেখ শাহজাহানের আইনজীবীর জন্য খরচা করবো, নীল সাদা রঙের জন্য খরচা করবো, আমি চাকরি দেবো না। কার কি করার আছে? চলুন আজকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি এই প্রসঙ্গে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়তেই মিথ্যে কথা বলেন এবং তিনি এবারও সেই মিথ্যে কথাই বলেছেন। 2010 সাল থেকে আর 2024 সাল পর্যন্ত যেসব ওবিসি সার্টিফিকেটসগুলো ইস্যু হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে, সেই নোটিফিকেশনগুলো হাইকোর্ট সেটাসাইড করে দিয়েছে। সেই সার্টিফিকেটের ওপর বেস করে কারো রিক্রুটমেন্ট হবে না, কারণ সুপ্রিম কোর্টে কোনো স্টে অর্ডার নেই। 2010 সালের আগে
যেভাবে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো সেইভাবে রিক্রুটমেন্ট হতে আইনে কোনো বাধা নেই। এই কথাটা যেটা তিনি বলছেন সেটা অ্যাবসলিউটলি ভুল এবং মিথ্যে কথা বাজারে প্রচার করছেন এবং বাজারি কথার জন্য। সুপ্রিম কোর্টে আমরা কেউ মামলা করিনি, এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল যখন প্রথম দিন যখন মামলাটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরে উঠেছিল, তখন নোটিশ ইস্যু হয়েছিল স্টে পিটিশন হিয়ারিং হওয়ার জন্য। রাজ্য সরকার কেন মামলা করেছিল সুপ্রিম কোর্টে? রাজ্য সরকার মামলা করেছিল ও রাজ্য সরকার বলতে চাইছে হলো যেটা ওরা প্রসেস করেছে সেটা বৈধ, সেটা বেসিক্যালি অবৈধ। সুপ্রিম কোর্ট বাংলা কথায় হাইকোর্ট যেটা বাতিল করেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল, তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথম দিন স্টে দেয়নি, বলেছিল স্টে এর জন্য শুনানি হবে। এইবারে তারপরে যখন মামলাটা আবার যখন বেঞ্চ পাল্টে গিয়ে জাস্টিস বি.আর. গাভাই এবং জাস্টিস আগাস্টিন জর্জ ম্যাচের ঘরে ওঠে, তখন রাজ্য সরকার অন কনসেন্ট, স্টে অর্ডার তো কোর্ট দেয়নি, অন কনসেন্ট এটা বলেছে যে এটা ফাইনাল হিয়ারিং হোক। তাই জন্য স্টে পিটিশন যেটা প্রেয়ার করেছিল সুপ্রিম কোর্টের কাছে সেটা আর সুপ্রিম কোর্টের কাছে থাকলোই না এবং রাজ্য সরকারও আর তাতে সম্মতি জানিয়ে দিল এটা ফাইনাল হিয়ারিং হোক। আমার বক্তব্য হচ্ছিল এখানে রাজ্য সরকার কি করে বলছে, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতেই পারে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। 2010 সালের আগে যে নোটিফিকেশন গুলো আছে ওবিসি নিয়ে বা যে কোনো চাকরি রিক্রুটমেন্ট নিয়ে, সেই অবস্থাতেই পশ্চিমবাংলায় আজকে রিক্রুটমেন্ট হতে পারে। এক, উনি যদি পশ্চিমবাংলার ভালো চান বা পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ভালো চান, সুপ্রিম কোর্টে যে মামলাটা আছে সেটাকে তো উইথড্র করে নিতে পারেন। মামলা তো আমরা করিনি, উনি এটা বলছেন যে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, এটা বোঝাতে চাইছেন, তাই জন্য তিনি নিতে পারছেন না। সম্পূর্ণ বাজে কথা। উনি ওনার এই 2010 সাল থেকে 24 সালের অ্যাকশনটা যেটা উনি বেআইনিভাবে করেছেন সেইটা ডিপেন্ড করছেন। আর রিজার্ভেশনের ব্যাপারে একটা কথা বলে রাখি, আজকের যুগে দাঁড়িয়ে, আজকের কম্পিটিটিভ মার্কেটে দাঁড়িয়ে রিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ মার্কস অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই কাট অফ মার্কস ইজ হায়ার দ্যান জেনারেল ক্যাটাগরি কাট অফ মার্কস, বহুত ক্ষেত্রে দেখা যায়। তাই জন্য অনেক রিজার্ভ ক্যাটাগরির লোকজন এই সুযোগ পায় না, কারণ রিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কসটা বেড়ে গেছে, রিজার্ভ ক্যাটাগরির কম্পিটিশন বেশি হয়ে গেছে। এই কথাটা উনি বলছে পশ্চিমবাংলায় তো টাকা না দিলে চাকরি হয় না, উনি ওনার লোককে ঢোকানোর জন্য আর ওনার বেআইনি কাজের জন্য উনি বলে যাচ্ছেন। আমি একটা স্পেসিফিক কথা আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন হাইকোর্টের স্টে অর্ডার, মিথ্যা কথা তো? অ্যাবসলিউটলি মিথ্যে কথা, অ্যাবসলিউটলি মিথ্যে কথা। সেটা আবার প্রথমত 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটে আর কিচ্ছু করা যাবে না। কিন্তু 2010 সালের আগে যেসব সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, 2010 সালের আগে কি পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না? 2010 সালের আগেও তো পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো, সেই প্রসেসেই রিক্রুটমেন্ট হবে। আর ওনাকে হাইকোর্ট কি বলেছে? ওনাকে হাইকোর্ট বলেছে, গভর্নমেন্টকে হাইকোর্ট বলেছে, রাজ্য সরকারকে হাইকোর্ট বলেছে, রাজ্য সরকারকে হাইকোর্ট বলেছে নতুনভাবে প্রসেসিংটা করো। এর বাইরে কিছুই না। কোনো লোকের চাকরিও খাওয়া হয়নি, কোনো লোকের চাকরি এখানে যায়ও নি, তা প্রসপেক্টিভ ওভাররুলিং। যেভাবে ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেটা একবারে পদ্ধতিগত কারণে এটা বাতিল হয়েছে, বেআইনি হয়েছে, সেটাকে নতুন করে হাইকোর্ট করতে বলেছে। তো 2010 সালের আগে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তো ভ্যালিড, তা দিয়ে রিক্রুটমেন্ট করতে পারছে না কেন? মুখ্যমন্ত্রী এগুলো বাজারি কথাবার্তা এবং মিথ্যে কথাবার্তা। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে তাও আবার বিধানসভায় দাঁড়িয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দেওয়ার ব্যাপারটা, এই এন্টায়ার পার্টটা তো সুপ্রিম কোর্টে আপনারা মেনশন করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মামলা উঠবে তখন ডেফিনেটলি আমাদের তরফ থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেটা বলার আমরা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে হলো উনি সারা জীবনই মিথ্যে কথা বলে যান এবং সারাক্ষণই উনি মিথ্যের আশ্রয় নিয়ে চালাচ্ছেন। এবং পশ্চিমবাংলাতে আপনি দেখুন চাকরি রিক্রুটমেন্ট পশ্চিমবাংলাতেই হয়েছে, 26,000 মানুষ বিপদে পড়ে আছেন, জানি না সুপ্রিম কোর্ট কি করবে। ওনার কথা মানুষ যেন বিশ্বাস না করে সেটাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। তার কারণ পশ্চিমবাংলাতেই সারদা ইস্যু হয়েছিল এবং 25 লক্ষ মানুষের তাদের অর্চিত যে জমানো পুঁজি সেটা ধ্বংস করেছিলেন এই তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী আছেন তারা। তার মধ্যে 1 লক্ষ মানুষ তো সর্বশান্ত হয়েছে। ওনার কথা বিশ্বাসযোগ্য কথা একেবারেই নয়। এই 26,000কে বিপদে ফেলাও কিন্তু ওনাদের এই গভর্নমেন্টেরই কারসাজি, নাহলে হয় না এটা। ঠিক, মানে ওই 25,753কে যদি অযোগ্যগুলোর লিস্ট আলাদা করে দিত তাহলে কিন্তু সিম্পলি ব্যাপারটা বেঁচে যেতে পারতো। এতদিন অব্দি জিনিসটা আসতোই না। ঠিক, যদি সঠিকভাবে করে সেটাকে পাবলিকেশন করে দিল যে এর নাম, এই রোল নাম্বার, এই নাম্বার, এই তার ওএমআর, এই তার একাডেমিকের নম্বর, এই তার ইন্টারভিউ নম্বর করে দুটো লিস্ট করে পাবলিশ করে দিচ্ছে, এদের নামে অভিযোগ আছে, এদের নামে অভিযোগ নেই। এটা 1 ঘন্টার কাজ নয়। সেইটাকে তিনি এই অযোগ্যদের বাঁচানোর জন্য এখানে এই সুপ্রিম কোর্টে যে মামলাটা এসএলপি করে রেখেছে ওবিসি মামলাতে, যারা বেআইনি ভাবে যাদেরকে তিনি দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য সমগ্র সমাজকে তিনি বিপদে ফেলতে চাইছেন, তাদের রিক্রুটমেন্ট করছেন না। তিনি মামলাটা তুলে নিন না, স্টে অর্ডার তো নেই। যদি মামলা পেন্ডিংও থাকে তাহলেও উনি রিক্রুটমেন্ট করতে পারবেন।
উনি যদি দেশের মানুষের জন্য এত ভালো চিন্তা করেন, ভারতবর্ষের ভালো চিন্তা করেন, সাধারণ মানুষ বাংলার মানুষের ভালো চিন্তা করেন, মামলাটা তুলে নিন। স্পেসিফিক অর্ডারের মধ্যে অন কনসেন্ট লেখা আছে যে ফাইনাল হিয়ারিং এ গেছে, তাহলে স্টে মামলাটার হলো না এবং অন কনসেন্ট। ডেটটা কবে উঠলো আবার? 18ই মার্চে নেক্সট ডেট। মানে আবার আরো 1 মাস বাদে আবার তার হিয়ারিং এর ডেট হবে। তাতে তো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট পশ্চিমবাংলা রিক্রুটমেন্ট তো আটকায়নি। অবশ্যই। এগুলো উনি বলে বাজার গরম করছেন, এগুলো উনি বলে বাজার গরম করছেন, এর বাইরে তো কিছু নয়। ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।